নমস্কার। আমার আজকের নিবেদন সাহিত্যিক রমাপদ চৌধুরীর রক্তবীজ। নীলিমা মনে মনে ভেবেছিল চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। এর আগেও 2-4 দিন এসে দেখা করে গিয়েছিল ও ছোট সাহেবের সঙ্গে। আভাসে ইঙ্গিতে এটুকু স্পষ্ট করে জানিয়েছিলেন মিস্টার ব্যানার্জি যে ভ্যাকেন্সি যদি হয় আর নীলিমা যদি ইন্টারভিউ পায় তাহলে চাকরিটা তারই জন্য তোলা থাকবে। এমনকি এর আগের সপ্তাহে যখন নীলিমা রুটিন মাফিক মনে পড়াতে এসেছিল তখনও ব্যানার্জি বলেছিল বেশি দেরি নেই আর, বড় সাহেব মিস্টার গাঙ্গুলি স্বয়ং চেষ্টা করছেন একটা ভ্যাকেন্সি তৈরি করবার জন্য। কিন্তু কোত্থেকে কি হয়ে গেল? 5 মিনিট আগেও নীলিমা ভাবতে পারেনি যে চাকরির জন্য মাসের পর মাস রোদে পুড়ে জলে ভিজে এর ওর তাঁবেদারি করে বেরিয়েছে ও, কাউকে ঠান্ডা কথায়, কাউকে মিষ্টি হাসিতে, আর কখনো বা অনুনয়ে আবদারে মন ভুলিয়ে যে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে ও এতদিন, তারই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ও এমনভাবে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেবে। যথারীতি সাজগোজ করে কাঁধে ফুটফুটে সাদা চামড়ার ব্যাগ ঝুলিয়ে ও যখন বড় সাহেব মিস্টার গাঙ্গুলিকে নমস্কার করল তখন এতটুকু হাত কাঁপেনি ওর। কার্পেট বিছানো মেঝে পার হয়ে বড় সাহেবের টেবিল অবধি হেঁটে যেতে পা টলেনি একবারও। বেশ সপ্রতিভভাবে সামনে গিয়ে দাঁড়িয়েছিল ও। বুঝতে পারি? জিজ্ঞেস করেছিল মোলায়েম গলায়। আর গাঙ্গুলি সাহেবের নিশ্চয় নিশ্চয়, বসুন, আপনি বসুন। মাফ করবেন, কাজের তাড়ায় ভুলেই গিয়েছিলাম। ধরনের উচ্ছ্বাসমুখর ভদ্রতায় ও একটুও বিগলিত না হয়ে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিল। তারপর গাঙ্গুলি সাহেব জিজ্ঞেস করেছিলেন, তাহলে কবে থেকে আপনি জয়েন করতে পারবেন? নীলিমা হেসে বলেছিল, যদি বলেন তো আজ থেকেই। না না, আপনাকে তৈরি হয়ে নেবার জন্য কিছু সময় দিতে হবে তো। আপনি বরং নেক্সট উইক থেকে। বেশ তো, তাই আসব, নীলিমা খুশি মুখেই জানিয়েছিল। কিন্তু আপনার টার্মসগুলো বোধহয় ঠিক জানেন না। মানে পোস্টটা আমাকে হেড অফিসে লিখে নতুন করে ক্রিয়েট করতে হলো কি না, তাই এখন মাইনেটা একটু কম। নীলিমা বিনীত হবার চেষ্টা করেছিল। অভাবের সংসারে তবু তো কিছুটা কষ্ট কমাতে পারব, মাইনে যা হোক। গাঙ্গুলি তা সত্ত্বেও মুখ কাচুমাচু করে বলেছিল, না মানে এখনও বেশি 75 টাকা দিচ্ছি, তবে 2-1 মাসের মধ্যেই যাতে অন্তত 100 হয় তার চেষ্টা আমি করব। তাছাড়া আপনার দাদা আমার বন্ধু ছিলেন, তিনি আজ নেই বলেই তো আর সব সম্পর্ক শেষ হয়ে যায়নি। তার পরিচয় তো আপনি দিয়েছেন। এত ঘোরাঘুরি করে তো দেখলাম আজকের দিনে চাকরি দেওয়া সহজ নয়। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। কথা কেড়ে নিয়ে গাঙ্গুলি বলেছিল, সেই কথাই বলছি, এখন এই মাইনেতে ঢুকলে 2 মাসের মধ্যেই একটা লিফট হয়ে যাবে। আর তাছাড়া আমেরিকান কোম্পানির আপিস, খেয়াল খুশি মাফিক মাইনে বাড়ায় ওরা। আমার এখন 75 টাকা হলেই যথেষ্ট, না বাড়ালেও ক্ষতি নেই। গাঙ্গুলিকে এত বেশি লজ্জিত হতে দেখে নীলিমা বলতে বাধ্য হয়েছিল। আর গাঙ্গুলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নীলিমার হাতে দিয়ে বলেছিল, এটা আর পোস্টে পাঠিয়ে কি হবে, ডাকের গোলমালে হারিয়ে যেতে পারে। তাহলে নেক্সট উইক থেকেই কেমন? কাগজটা হাতে নিয়ে নমস্কার করে উঠে দাঁড়িয়েছিল নীলিমা। আচ্ছা, নমস্কার, আসি তবে। হ্যাঁ, নেক্সট উইক থেকে। সোমবারই জয়েন করছেন তাহলে? বেশ। তারপর গাঙ্গুলিও উঠে দাঁড়িয়েছিল, বলেছিল, 75 থেকে 100 করে দেব বলছি, 500 হয়ে যেতে পারে, কি বলেন? বলে হেসে উঠেছিল। বিস্মিত সস্মিত চোখে ফিরে তাকিয়েছিল নীলিমা। বুঝলেন না, যেমন ব্যাপার স্যাপার দেখছি আর একটা যুদ্ধ লাগলো বলে, এবার যুদ্ধটা লাগলেই দেখবেন আমাদের সকলেরই বরাত খুলে যাবে। আমেরিকান কোম্পানি, বুঝলেন না, 75 থেকে 500 হয়ে যাবে 2 দিনে। হো হো করে প্রাণ খুলে হেসে উঠে গাঙ্গুলি, আর পরমুহূর্তে নীলিমার চোখে চোখ পড়তেই হাসি মিলিয়ে যায় তার মুখ থেকে। দুর্বোধ্য বিস্ময়ে কিছুক্ষণ গাঙ্গুলির মুখের দিকে তাকিয়ে থাকে নীলিমা, আর ক্রমশ ওর চোখের তারায় এক রাশ বিরক্তি, ঘৃণা, ক্রোধ ধীরে ধীরে এসে জমা হয়। পিছনে পিছনে ওর চোখের নরম পাপড়ির আড়ালে আড়ালে
দুফোঁটা অশ্রুও হয়তো। এক দৃষ্টে বহুক্ষণ গাঙ্গুলির মুখের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে নীলিমা। তারপর খুব ধীর সুস্থির হাতে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা একবার ভাঁজ করে, ছিঁড়ে ফেলে, আবার ভাঁজ করে, ছিঁড়ে টুকরো করে ফেলে। তারপর ঠান্ডা গলায় বলে, মাফ করবেন আমাকে, এ চাকরি আমি নিতে পারবো না, বলেই দ্রুত পায়ে বেরিয়ে এসে রাস্তায় নেমে পড়ে। যুদ্ধ যুদ্ধ একটা শব্দ বারবার ওর কানের চারপাশে ঘুরে বেড়ায়। যা ভুলে যেতে চায় বা মুছে ফেলতে চায় বারংবার তারই মুখোমুখি দাঁড়াতে হয়। আশ্চর্য! স্বামী ওষুধ পাবে না, ভর্তি পাবে না। মন্টুর 6 বছর বয়স হলো, এখনো স্কুলে ভর্তি করা গেল না। রুনির জন্য নতুন একটা ফ্রক কেনার দরকার, উপায় নেই। দেওর হয়তো ফি দিতে পারবে না পরীক্ষার, আর ধার ধর করে ফি যদি বা জোটে তো 7 মাসের কলেজের বাকি মাইনেটা মেটাতে পারবে না। তা হোক, চাকরিটা না নিয়ে ও ভালোই করেছে। ভাবতে ভাবতে বাসায় ফিরল নীলিমা। বাসাই বটে, ট্রাম লাইন থেকে পুরো 25 মিনিট ধরে এগলি ওগলি করে 19 শতাব্দীর স্মৃতিমুখর একটি বিরাট পুরনো পচা ধসা প্রাসাদের দেওয়ালে কাঁধ ঘষে ঘষে সরু একটা জলগলি পার হয়ে ঘুঁটে গোবরের নোংরা দুর্গন্ধ সহ্য করে দুটো পরিবারের অন্দর ডিঙিয়ে তবে ওদের ছোট্ট বাসা। এর চেয়ে বস্তির ঘরও হয়তো ভালো ছিল, ভাড়াও হয়তো কম হতো। কিন্তু যে পথেই পা ফেলতে গেছে নীলিমা, সেখানেই একটা বড় রকমের কিন্তু এসে নাক ঢুকিয়েছে। সত্যি উপকার পাওয়ার মতো, সাহায্য পাওয়ার মতো লোক আজ খুব কমই আছে নীলিমার। তবু এখনও তো পুরনো দিনের অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজনের কেউ এখনও হঠাৎ এসে হাজির হয়, খোঁজ খবর নেয়। তাই বস্তিতে উঠে যাওয়ার কথা ভাবতেই পারে না নীলিমা। তার চেয়ে জুতো জোড়া খুলে সযত্নে কাগজের বাক্সটায় ভরে কুলুঙ্গিতে তুলে রাখল নীলিমা। ব্যাগটা ভরলে ভাঙা ট্রাঙ্কের ভেতর, শাড়ি আর ব্লাউজ বদলে সে দুটো ভাঁজ করে বিছানার বালিশের তলায় রাখলে। 3 মাস আগের ইস্ত্রির পালিশটা যাতে নষ্ট না হয়। ইতিমধ্যে স্বামীর সঙ্গে 2-1 দৃষ্টি বিনিময় হলো নীলিমার। রুগ্ন অসহায় দুটো চোখ কি একটা প্রশ্ন করতে যেন ভয় পাচ্ছে। না, হলো না, ওরা অন্য লোক নিয়েছে। একটু হাসবার চেষ্টা করে স্বামীর পায়ের কাছে এসে বসল নীলিমা। মৃন্ময় ব্যর্থতায় দীর্ঘশ্বাসে আরো ম্লান হয়ে গেল। বালিশে ভর দিয়ে উঠে বসতে চেষ্টা করল, পারল না। পায়ের কাছে এগিয়ে এলো নীলিমা, মৃন্ময়ের মাথায় হাত রাখলে। সত্যি এ রোগ পাণ্ডুর ব্যথাকাতর মুখের দিকে তাকিয়ে আর কতদিন কাটাতে হবে ওকে? ক্রমশই যে বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে মৃন্ময়। যাবেই তো, 3 মাস হয়ে গেল, আর তো এক্সরে নেওয়া হলো না, ডাকা হলো না ডাক্তারকে। ডাক্তারকে খবর দিলে সে আসতো ঠিকই, ফি চাওয়া দূরের কথা, নিজের থেকেই বলতো টাকা দিতে হবে না। কিন্তু সে তো মৃন্ময়কে বাঁচাবার জন্য আসতো না, আসতো মৃন্ময়ের আয়ু কমিয়ে দেবার জন্য। অন্য ডাক্তার ডাকার কথাও ভেবেছে নীলিমা, ফিয়ের টাকাও জোগাড় করেছে। কিন্তু ডাক্তার আর এক্সরে তো রোগ সারাতে পারে না। রোগ সারাবার ওষুধের দাম কোথায় পাবে ও? এই রোগের পথ্যেই বা জুটবে কোত্থেকে? মৃন্ময় অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে হঠাৎ বললে, শানুর তো এমনি পরীক্ষা দেওয়া হবে না, ওই একটা চাকরির চেষ্টা করুক না। নীলিমা হাসল। ঠাকুরপো চাকরি করবে? 15 বছরের একটা ছেলেকে কে চাকরি দেবে? আর আমি যখন পাচ্ছি না, ও পাবে কি করে? পাশের ঘরে পড়ছিল শানু, ওদের কথা শুনে বই বন্ধ করেছিল। এবার উঠে এলো সে, চুপ করে দাঁড়িয়ে রইল। নীলিমা হেসে হালকা হবার চেষ্টা করলে, কি ঠাকুরপো, পরীক্ষার ফি? মন দিয়ে পড়ো ভাই, সময় ঠিক জোগাড় করে দেব। না বৌদি, পরীক্ষা এবার আর দেব না, দিলে ফেল করব। তার চেয়ে টাকাটা নষ্ট না করে আমি বরং একটা টিউশনই নিই। বিজন বলছিল ওর এক ভাই ক্লাস 3-তে পড়ে। নীলিমা ধমক দেয়, খুব হয়েছে, তুমি এখন পড়তে যাও তো, পরীক্ষা দিয়ে যা করতে হয় করো। শানু মাথা হেঁট করে সরে যায়, আবার বই নিয়ে বসে। মৃন্ময় বলে, ও বেচারিকে বকলে কেন? সত্যিই তো, ও যদি কিছু রোজগার করতে পারে।
হ্যাঁ, রোজগার করবে ঠাকুরপো। আজ 10টা টাকা পেলেই সব সমস্যা মিটবে নয়? তারপর ওর ভবিষ্যৎটা ভাবছ না কেন? আর আমরাও তো ওর মুখ চেয়েই আছি। ভবিষ্যতে ওই হয়তো আমাদের সুদিন আনবে। ভবিষ্যৎ? বিষণ্ণ হাসি হাসলে মৃন্ময়। সত্যি, ভবিষ্যৎ ছাড়া আর গতি কি? কেই বা চাকরি দিচ্ছে ওকে? না, আবার যুদ্ধ না লাগলে আর। কথা শেষ করতে পারল না মৃন্ময়। অর্থহীন ভাষা দু চোখ মেলে ব্যথাহত দৃষ্টিতে তাকালো ও নীলিমার দিকে। দেখলে নীলিমার চোখে আক্রোশের আগুন। চুপ করো তুমি। ও কথা কোনোদিনও তোলো না তুমি, কোনোদিনও না। চিৎকার করে ধমক দিয়ে উঠল নীলিমা। তারপর মৃন্ময়ের মুখের দিকে তাকিয়ে দেখলে লজ্জায় বিস্ময়ে কুঁকড়ে ছোট হয়ে গেছে মৃন্ময়। অসহায় শক্তিহীন দু চোখের কোণ বেয়ে অভিমানের অশ্রু গড়িয়ে পড়ছে। লজ্জায় দুঃখে নীলিমার মুখ সাদা হয়ে গেল। ছি, এ কি করল সে? কতদিন কত বছর কেটে গেছে এই দারিদ্র্যের মধ্যে, এই ব্যর্থতার মধ্যে। কই কোনোদিন তো ধৈর্য হারায়নিও। এমনকি গাঙ্গুলির কথা শুনে ও যখন এমনি আক্রোশে ফেটে পড়েছিল ভেতরে ভেতরে, তখনও তো বাইরে কোনো চাঞ্চল্য, কোনো অধৈর্য দেখায়নিও। অনেক শান্ত স্বরে জবাব দিয়েছিল, অনেক ধীর হাতে ফেলে দিয়েছিল কাগজটা। অথচ আস্তে আস্তে মৃন্ময়ের মাথায় হাত বুলিয়ে দিল নীলিমা। মৃন্ময়ের কপালে ঠোঁট ছোঁয়ালে, তারপর হাসবার চেষ্টা করে বললে, রাগ করলে? লক্ষ্মীটি, শোনো, রাগ করো না, চোখ তোলো, তাকাও আমার দিকে, তাকাও তুমি। সত্যি সারাদিন রোদে ঘুরে ঘুরে মাথা ঠিক ছিল না আমার। রাগ করনি? বলো, রাগ করনি তুমি? মৃন্ময় হাসল। না, রাগ করিনি। ওঠো, মুখের কাছে মুখ এনো না, ছি। নীলিমা আবদার ধরলে, না, উঠব না আমি। ছি, সরাও, মুখ সরাও। শোনো, মন্টু রুনির কথাটা ভাবো। ওদের তো বাঁচাতে হবে, ওদের। নীলিমা জবাব দিলে না। নিঃশব্দে মৃন্ময়ের সারা মুখের ওপর ওর ঠান্ডা নরম হাতটা বুলিয়ে দিলে, চোখের জল মুছিয়ে দিলে শাড়ির আঁচলে। ঠাকুরপো, মন্টু আর রুনি ভাত খেয়েছে? তুমি খেয়েছ তো? হঠাৎ মনে পড়ে যাওয়ায় নীলিমা জিজ্ঞেস করল। শানু ঘাড় নাড়লে। আমি আর মন্টু খেয়েছি বৌদি। পোস্তর তরকারিটা যা ফার্স্ট ক্লাস হয়েছিল, মন্টু আর আমি চেটেপুটে খেয়ে নিয়েছি। হাসতে হাসতে শানু বললে। নীলিমাও হাসল। আমার জন্যে আর রাখনি নাকি? ভাত আছে, পোস্তর তরকারি কিন্তু নেই। আমি কি করব, মন্টু যে খেয়ে নিল। বেশ করেছে, আমার খিদেও নেই। রুনি খেয়েছে না রাগ করে বেরিয়ে গেছে? শানু হেসে বললে, না বৌদি, ও তো বাসি ভাত খায় না। ও। দীর্ঘশ্বাস লুকোলো নীলিমা। বললে, দেখো তো ঠাকুরপো, কোথায় আছে রুনি, ডেকে নিয়ে এসো। কিছুক্ষণ পরেই রুনিকে টানতে টানতে নিয়ে এলো শানু। নীলিমা বললে, কি খাবি না? আয়, খাবি আয়। খেয়েছি তো আমি, অভিদাদের বাড়িতে খেয়েছি আমি। নীলিমা আহত বোধ করলে। অভিদা? সামনে 3 তলা নতুন বাড়িটা ওদের, কিন্তু ওদের সঙ্গে আলাপ পরিচয় রাখতেও ভয় হয় নীলিমার, ঘৃণা হয়। রুনি আর মন্টুকে কতবার তাই নিষেধ করেছেন নীলিমা। বলেছে, ওরা বড় লোক, ওদের সঙ্গে ভাব রাখা তোমাদের সাজে না। তবু রুনির মুখে অভিদা আর অভিদা। ওইটুকু বাচ্চা মেয়ে, ও হয়তো অত শত বোঝে না, তফাতটা ভাবে শুধু বাড়ির চেহারায়। নীলিমা শান্ত স্বরে বললে, তুমি আবার ওদের বাড়ি গিয়েছিলে? বারে, অভিদা যে ডেকে নিয়ে গেল, মাসিমা যে খেতে দিলে আমায়, তাই তো খেলাম। না, ওদের বাড়ি আর যাবে না তুমি, যাবে না কোনোদিন ওদের বাড়িতে। ওরা বড় লোক, আমরা গরিব, ওরা আমাদের ঘেন্না করে, তা জানো? রুনি চুপ করে রইল, কোনো কথা বললে না। তারপর হঠাৎ নীলিমাকে জড়িয়ে ধরে বললে, জানো মা, অভিদা বলেছে ওরাও নাকি আমাদের মতো গরিব ছিল, যুদ্ধের সময় ব্যবসা করে বড়লোক হয়েছে। না, নীলিমা রাখবে না আর, চটবে না কারো কথায়। কোনো কথা না বলে থালায় ভাত বাড়তে শুরু করলে নীলিমা। রুনু ডাকলে, মা। কি? অভিদা বলছিল আবার নাকি যুদ্ধ লাগবে, তখন নাকি চেষ্টা করলে আমরাও বড়লোক হতে পারবো। চমকে চোখ তুলে তাকালে নীলিমা রুনির মুখের দিকে। না,
অধৈর্য হবে না নীলিমা, আক্রোশে ফেটে পড়বে না। রুনির মুখের দিকে তাকিয়ে দুঃখের হাসি হাসবার চেষ্টা করলে নীলিমা। সে হাসি হাসি নয়, হাসির বিদ্রুপ। সমস্ত দিন, সমস্ত সন্ধ্যা নীলিমার সারা মন গভীর এক অবসাদ, দুঃসহ বিষাদের ভারে নুয়ে রইল। আশ্চর্য, যে কথা ভুলে যেতে চায় নীলিমা, যে বিষাক্ত দিনগুলোকে বিস্মৃতির সমুদ্রে ডুবিয়ে দিতে চায় বারবার, পৃথিবীশুদ্ধ সকলেই যেন সেই দৃশ্যগুলোই ওর চোখের সামনে তুলে ধরে, ওর কানের কাছে বারবার একই কান্নার গান বাজায়। সমস্ত কাজের ফাঁকে নীলিমার উদাস ব্যথা কেবলই চমকে ওঠে। পাশের ছোট্ট ঘরটিতে ওদের বিছানা পেরে দেয় নীলিমা। রুনিকে ঘুম থেকে তুলে খাইয়ে দেয়। রান্না ভালো হয়েছে কিনা জিজ্ঞেস করে শানুকে। মন্টুকে আদর করে ঘুম পাড়ায়। জলের গ্লাস রেখে আসে শানুর মাথার কাছে। মশারি টাঙাবার দড়িটা রুনি কোথা নিয়ে গেছে খোঁজাখুঁজি করে। জানলার শিকে, আনলার আঁকশিতে, টেবিলের পায়ায় আর দেয়ালের পেরেকে দড়ি বেঁধে মশারি টাঙিয়ে বিছানার চতুর্দিকে ভালো করে গুঁজে দেয় ধারগুলো। তারপর গরম তেল নিয়ে এসে মৃন্ময়ের বুকে মালিশ করে দিতে দিতে কোন ফাঁকে আবার কথাগুলো ওর মনের চারপাশে ভিড় করে আসে। কত সুখের সংসারেই না ও মানুষ হয়েছিল। ঐশ্বর্য না থাক, সে সংসারের শান্তি ছিল, সুখ ছিল। দোতলার ফ্ল্যাটে ছোট্ট একটি পরিবার, নীলিমা, নীলিমার মা, বাবা, দাদা সুধাকান্ত আর বৌদি, নীলিমার ছোট একটি ভাই শুভকান্ত আর বিধবা দিদি। ভালো চাকরি করতেন নীলিমার বাবা। বেশ সচ্ছলভাবে কাটছিল ওদের দিনগুলো। সংসারে ছিল শান্তি আর শৃঙ্খলা। এমনি সময় যুদ্ধের বিষাক্ত নিঃশ্বাস কলকাতার বাতাস ভারী করে তুলল। এতদিন শুধু দিনে দিনে জিনিসের দাম বাড়ার মধ্যে যুদ্ধের পরিচয় মিলছিল, আর খবরের কাগজের পাতায়, আলাপে, আলোচনায়। তবু সে যুদ্ধ ছিল অনেক দূরে। তার অভিশাপ যতখানি, ভুল চোখ বলতো আশীর্বাদও ততটাই। ধানের দাম বাড়ছিল, দেশের লোকের হাতে আসছিল টাকা। চাকুরি মানুষদের বরাত যেন খুলে গিয়েছিল। বেকারদের চাকরি খুঁজতে হতো না, চাকরি খুঁজে বের করত বেকারদের। আর মাসে মাসে বেড়ে চলেছিল এ ও তা 5 রকমের অ্যালাউন্স। হ্যাঁ, এরই ফাঁকে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বটে। দেশজোড়া কাঙালের ভিড় ভেঙে পড়েছিল শহর কলকাতার বুকে। কিন্তু নীলিমার দাদা তর্ক করেছে, বাবাও বলতেন, দুর্ভিক্ষ নাকি যুদ্ধের জন্যে নয়, দুর্ভিক্ষ ভগবানের মার, কেউ রুখতে পারে না। বাবার কাছে বহুবার শুনেছে নীলিমা। আর দাদা বলেছে দেশের লোকের বোকামি নাকি দুর্ভিক্ষের জন্য দায়ী। উফ, সেদিনের কথা মনে পড়লে ভয়ে শিউরে ওঠে নীলিমা। ফুটপাতে সারি সারি মরা আর আধমরাদের রাশি। ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটা যায় না। নোংরা পচা খাবারের দুর্গন্ধে ডাস্টবিন ঘিরে কুকুরের দলের মতো ভোকাজানদের কামড়া কামড়ি। লঙ্গরখানার সামনে 1.5 মাইল লম্বা কালো কালো কঙ্কালের লাইন। আর সকাল থেকে মাঝরাত অবধি বাড়ির আনাচে কানাচে ছেলে বুড়ো মেয়ে মরদের ফ্যান দে মা চিৎকারের বিরক্তি। প্রথম প্রথম নীলিমাও বিরক্ত হতো। মনে হতো ওই বুভুক্ষ মানুষগুলোই বুঝিবার সব শান্তি, সব স্বস্তি কেড়ে নিয়েছে। তারপর মানুষগুলো মরে ভূত হয়ে দুর্ভিক্ষের ছায়া সরিয়ে দিল শহরের বুক থেকে। আর সঙ্গে সঙ্গে যুদ্ধের ছায়া নয়, সশব্দ বিষ নিঃশ্বাস শোনা গেল পথে পথে। অতিকায় হিংস্র জন্তুর মতো বিরাট ট্রাক, লরি, ট্যাঙ্ক, এমফিবিয়া পিচের রাস্তা গুঁড়িয়ে ধুলো করে দিল। কি ভয়ঙ্কর তার গর্জন! দন্তিল চাকায় তার কি ভীষণ অট্টহাস! নীলিমার মনে আছে, একদিন গভীর রাত্রিতে ঘুম না নামা চোখে জানলার গড়াত ধরে পথের দিকে তাকিয়েছিল নীলিমা। আর ওর চোখের সামনে দিয়ে সৈন্য বোঝাই ট্রাকের পর ট্রাক, ট্যাঙ্কের পর ট্যাঙ্ক স্তব্ধ স্তম্ভিত পৃথিবীর বুক বেশ সশব্দে গড়িয়ে গিয়েছিল। ব্ল্যাকআউটের রাতে যুদ্ধযানের সারিকে আসরিক ছায়ার স্রোত মনে হয়েছিল। আর কি ভীষণ শব্দ তার! শান্ত নিস্তব্ধ রাতের বুকে কোনো প্রাগৈতিহাসিক জন্তুর উন্মত্ত হুঙ্কার, যেন বেদনায় গুমড়ে ওঠা পৃথিবীর মর্মর কান্নার গোঙানি। কত ভয়ে ভয়ে, আশঙ্কায়, উত্তেজনায় পথ চলতে হতো সেদিন। কপাটের 1 পা বাইরে যেত, বুক তুলে উঠত নীলিমার। মার্কিন আর ব্রিটিশ শ্বেত সৈনিকদের পৈশাচিক উল্লাস আর পিশাচাকায় নিগ্র সৈনিকের অশ্লীল অট্টহাস। তারপর বিদ্রুপের হাসি হাসে নীলিমা আজও।
তার পরের ঘটনার কথা মনে পড়লেই। কিন্তু না, সুধাকান্তকে, দাদাকে ক্ষমা করেছে নীলিমা, দোষ দেয় না আজ তাকে। সত্যিই তো, নিজের অন্তর দিয়েই তো মানুষ অপরকে বিচার করে। প্রতিদিন দাদার কাছে যুদ্ধের গল্প শুনত নীলিমা, যুদ্ধেরই নয়, যোদ্ধারও। আব্রাহাম ম্যালিওনেস্কা আর স্টিফেন হিউজেস, দুজন মার্কিন সৈন্যের সঙ্গে আলাপ হয়েছিল সুধাকান্তর। আর খাস আমেরিকান সৈনিকদের সঙ্গে আলাপ হওয়ার গর্বে মাটিতে পা পড়ত না সুধাকান্তর। কখনো আমেরিকা সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা, কখনো বা ম্যালিওনেস্কা আর হিউজেসের ঘরের খবর। নীলিমা, নীলিমার বৌদি আর বিধবা দিদি অনিমা সকলেই হাসাহাসি করত সুধাকান্তকে নিয়ে। পেছনে পকেট লাগানো গার্বার্ডিন না কি যেন, তারই প্যান্ট পরতে শুরু করেছে তখন সুধাকান্ত। হাঁটা চলায় হাবে ভাবে পুরোদস্তুর আমেরিকান হবার বাসনা যেন। আর দাঁতে চিবিয়ে নাকে সুরে কথায় কথায় ইংরেজি বলার সে কি ধুম! এ নিয়ে কতবার যে ওরা হাসাহাসি করেছে। বৌদি ঠাট্টা করে বলতো, আমার বরাত বন্ধু ঠাকুরজি, দাদাটিকে তোমার ধরে রাখতে বোধহয় পারলুম না। অমন মার্কিনের পাশে কি আর আমার মতো লং ক্লথকে মানায়? জর্জেট চাই। দিদি অনেক ছোট বয়সী বিধবা হলে কি হবে, বেশ আমোদে, মুখে সবসময় হাসি হাসি ভাব, কথায় রসিকতা। সে বলতো, তা মন্দ হয় না ভাই বৌদি, দাদার একটা বিলিতি বউ এলে তবু বোনের শোকে ইংরেজি বলতে পাবো দুটো। বাংলা বলতে বড় কষ্ট হয় আমাদের, কত ভেবেচিন্তে কথা বলতে হয়। নীলিমা যোগ দিত এই রসিকতায়, বলতো, সত্যি দিদি, কি মজা বলতো আমেরিকানদের, নাকি সুরে কথা বললেই ইংরেজি হয়ে বেরোয় কথাগুলো। ওরা এই সব বলা বলি করত আর হেসে লুটিয়ে পড়তো এ ওর গায়ে। সুধাকান্ত কিন্তু চটে যেত ওদের রসিকতায়, বলতো, এই জন্যে তো এদেশের কিছু হলো না, কারোর ভালো দেখবার চোখ নেই আমাদের। জানিস আমেরিকার কুলি মজুররা কত রোজগার করে, বিড়লার সমান। কখনো বলতো, আমেরিকা স্বপ্নের দেশ, সোনার দেশ, ওখানে একটা লোকও বেকার নেই, কেউ 1000 টাকার নিচে মাইনে পায় না, কত পয়সা ওদের, বিজনেসে অমন মাথা আর কারও নেই। অনিমা হাসত, তা ঠিক বলেছিস দাদা, ওই যে 11 টাকা দিয়ে সিগারেট লাইটারটা কিনলি, 3 দিন গেল না, অমন জোচ্চুরি মাথা অন্য জাতের সত্যিই নেই। সুধাকান্ত রেগে যেত, যা জানিস না তা নিয়ে মাথা ঘামাস না, ওরা 3 দিনের বেশি কোনো জিনিস ব্যবহার করে নাকি? সিনেমায় দেখবি ওরা কাগজের গ্লাসে জল খায় আর খেয়েই গ্লাসটা ফেলে দেয়। নীলিমার বৌদি হেসে গড়িয়ে পড়ল এ কথায়, বলতো, দেখো না, ওর বিয়ের সময় যে মাটির গ্লাসে লোকজন খাওয়ানো হয়েছিল, সেগুলো তুলে রেখেছে নীলা ঠাকুরজি নিজের বিয়ের জন্যে। ঠাট্টা বুঝতে পেরে চুপ করে যেত সুধাকান্ত, বলতো, যাই বলো তোমরা, ম্যালিওনেস্কার মতো লোক হয় না, কি অমায়িক, কি বিনয়ী, আমাদের দেশের প্রাণ খুলে গুণগান করতে কিন্তু আর কাউকে দেখিনি। ও অবশ্য আসলে লিথুনিয়ার লোক, ওর ঠাকুরদার বাবা পালিয়েছিল আমেরিকায়, তখন থেকে ওরা আমেরিকান হয়ে গেছে। ওর বাড়ির সব ফটো দেখালে আমাকে, ওর বোন নাকি এবার সাঁতারে ফার্স্ট হয়েছে তাদের ক্লাবে। নীলিমা চোখ টিপে টিপে হাসি চাপত, তাহলে তাকেই বিয়ে করো না দাদা, বেশ মেম সাহেব বৌদি হবে আমাদের। বিরক্ত হয়ে উঠে যেত সুধাকান্ত, প্রতিজ্ঞা করত ওদের কাছে আর কোনোদিন ওর আমেরিকান বন্ধুদের কথা তুলবে না। কিন্তু না বলেও থাকতে পারত না সুধাকান্ত। কোনোদিন হঠাৎ এসে বলতো, জানিস নি হিউজেসের ফিয়ান্সে, ফিয়ান্সে মানে বাগদত্তা, ভাবি বউ আর কি, তার জন্য ইন্ডিয়ান গানের রেকর্ড পাঠালে হিউজেস, আমিও রবীন্দ্রসঙ্গীতের একটা রেকর্ড উপহার পাঠালাম। তখন না বললেও সুধাকান্তর অনুপস্থিতিতে ওরা 3 জন হাসাহাসি করেছে। কি ভাষা ভাই, ফিয়ান্সে, দাদা যাই বলুক, আসল মানে কি জানিস তো দিদি, প্রেম করতে গিয়ে ফেঁসে গেলেই ফিয়ান্সে হয়। তারপর আজ ধুতি পাঞ্জাবি আর চাদর পরে গিয়েছিলাম, ম্যালিওনেস্কা বললে, এমন কুল ড্রেস ও কোনো দেশে দেখেনি কোনো দিন। রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বাজিয়ে হিউজেসের ফিয়ান্সে লিখেছে ইন্ডিয়ান গানের মতো সাবলাইম গান ও কখনো শোনেনি, কখনো। ম্যালিওনেস্কা বলছিল বাঙালি মেয়েদের মতো পোশাক পরিচ্ছেদে এমন চমৎকার টেস্ট কোনো জাতের নেই। এবং শেষে একদিন, ম্যালিওনেস্কা আর হিউজেস একদিন আমাদের বাড়িতে ইন্ডিয়ান ডিশ খেতে চায়, ইনভাইট করব, বলবি মাকে?
বাবা রাগ করবে না তো? সুধাকান্তর কাছে শুনে শুনে লোক দুটোর সম্বন্ধে ওদের সকলের মনে একটা ঔৎসুক্য জেগেছিল। কেমন চেহারা ওদের, কিভাবে কথাবার্তা বলে, হাবভাবই বা কেমন। সত্যিই তো, কপাটের আড়াল থেকেই নয় দেখবে, যেচে নেমন্তন্ন চেয়েছে যখন, না বলা কি উচিত? মার কাছে কথা পারলে সুধাকান্ত, জানো মা, ম্যালিওনেস্কার গলায় একটা ফিতেতে বাঁধা লকেট আছে, ওর মায়ের ছবি। ও রোজ ঘুমোবার আগে ওর মার প্যারালাইসিস সারিয়ে দেবার জন্য জেসাসের কাছে প্রার্থনা করে। মা বললেন, আহা বেচারি, মারও কি কষ্ট বলতো বাবা। ছেলে জীবন হাতে নিয়ে যুদ্ধ করতে এসেছে, এদিকে মায়ের হয়তো চোখে ঘুম নেই। মাই বাবাকে বললেন, আহা সুধার বন্ধু হলই বা সাহেব, মা বাপ ভাই বোন ঘর সংসার ছেড়ে এত দূরে যুদ্ধ করতে এসেছে, দুমুঠো ভাত খেতে চেয়েছে বন্ধুর বাড়িতে, তাতে তোমার আপত্তি কিসের? শেষ অবধি তাই মত দিতে হলো। আর হিউজেসের প্রথম আগমনের দিনটা বেশ স্পষ্ট মনে আছে নীলিমার। বিনয়ী লাজুক লাজুক মুখ নিয়ে ম্যালিওনেস্কার পেছনে পেছনে ঘরে ঢুকলো ও। চৌকাটে হোঁচট খেলে কোথায় বসবে, কিভাবে কথা বলবে ভেবেই যেন সন্ত্রস্ত। নীলিমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই চটি ছুঁয়ে প্রণাম করলে ম্যালিওনেস্কা আর হিউজেস। হেসে বললে, আপনার ছেলে ইন্ডিয়ান কাস্টম সব শিখিয়ে দিয়েছে আমাদের। মা আড়াল থেকে চোখ মুছলেন, আর ওরা তিন ননদ বৌদি মুখে আঁচল চেপে হেসে লুটিয়ে পড়ল। তারপর সহজভাবেই আসা যাওয়া শুরু হলো ওদের। নীলিমা দেখলে গায়ের রং ফর্সা হলেও, মুখে ইংরেজি বললেও লোকগুলো ভয় করবার মতো নয়, অসুর নয়। খুব সহজভাবেই পরিবারের সকলের সঙ্গে কেমন করে যেন মিশে গেল ওরা, বন্ধু হয়ে গেল। নীলিমা, নীলিমার বৌদি, এমনকি বিধবা দিদি অনিমাও ওদের সামনে চায়ের বাটি এগিয়ে দিতে সংকোচ বোধ করলে না। আর লোক দুটোর চোখেও তো কোনোদিন কোনো অভদ্র ইশারা ধরা পড়েনি। আশ্চর্য, সেদিনটার কথা বলেনি নীলিমা, ভুলবেও না। কিন্তু কিন্তু সেদিনের কথা মনে পড়লেই যেন ভয় শিউরে ওঠে ও। একবার মনে পড়লে সারা রাত ঘুম আসে না ওর চোখে। শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যে চঞ্চল হয়ে ওঠে, উষ্ণ আক্রোশে জ্বালা করে ওঠে চোখের কোণ দুটো। ম্যালিওনেস্কার হিউজেসদের রেজিমেন্ট পরের দিন ভোরেই নাকি বর্মার যুদ্ধ প্রাঙ্গণে চলে যাবে। বিষণ্ণ বিষাদী মুখে ম্যালিওনেস্কা শুকনো হাসি হাসবার চেষ্টা করলে। নীলিমাকে বললে, মিস, হয়তো ফিরতে পারবো না আর, জীবনের মেয়াদ বোধহয় শেষ হয়ে এসেছে। হিউজেসের চোখও যেন ভিজে ভিজে মনে হয়েছিল। ও সুধাকান্তকে বলেছিল, বন্ধু, এই ক্যামেরাটা তোমাকে উপহার দিলাম, তোমার একটা ছবি আমার বোনের কাছে পাঠিয়ে দিও 1 মাসের মধ্যে কোনো চিঠি না পেলে। লিখে দিও, মৃত্যুর আগে অনেকগুলো শান্তির আর সুখের দিন হিউজেস যার সঙ্গে কাটিয়েছিল এই তারই ফটো। মা আশীর্বাদের ইচ্ছায় হাত তুলে বললেন, 60 যুদ্ধে যাচ্ছ, যুদ্ধ হয়ে গেলেই ফিরে আসবে। আমি আশীর্বাদ করছি, তোমার নিজের মা বেঁচে থাকলে যেমন আশীর্বাদ করত, আমি তেমনি করেই আশীর্বাদ করছি বাবা। ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা দুজনেই তোমাদের বাঙালি মায়ের কাছে সুস্থ শরীরে ফিরে আসবে। ওদের মঙ্গল কামনায় 5 শিকে পয়সা লক্ষ্মীর ঝাঁপিতে মা তুলে রেখেছিল মানত করে। নীলিমার বিধবা দিদি অনিমা এতদিন হাসি ঠাট্টা করেছে, কত ব্যঙ্গ বিদ্রুপ, কিন্তু সেদিন সেই শুচিশুভ্র থান কাপড়ের বৈধব্য বেশ সবটুকুই যেন ব্যথায় ম্লান হয়ে গিয়েছিল। এতটুকু হাসি দেখা দেয়নি তার মুখে, একটা কথাও বলতে পারেনি অনেকক্ষণ। নীলিমার মনে আছে, দিদির চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়তে দেখেছিল সেদিন। কাঁপা কাঁপা হাতে নমস্কার জানিয়েছিল, থরথর করে ঠোঁট জোড়া কেঁপেও উঠেছিল তার কথা বলতে গিয়ে। গাঢ় গলায় বলেছিল, তোমাদের ছোট বোন আমি বলছি তোমাদের কোনো বিপদ হবে না, সুস্থ শরীরে দেশে ফিরে যাবে তোমরা, মা কালী, রক্ষা কালী তোমাদের বাঁচাবেন। এই নাও, ভক্তি করেই মাদুলি দুটো রেখে দাও, তোমাদের কোনো বিপদ হবে না। ম্যালিওনেস্কার হিউজেস যখন বিদায় নিয়ে ফিরে গেল, নীলিমার স্পষ্ট মনে আছে দুজনের চোখেই দেখেছিল লুকোনো অশ্রু। আই উইশ শি মাই ওন মাদার, দে ওয়ার মাই ওন সিস্টার্স। চোখ ছলছল করে উঠেছিল ওদের দুজনেরই। পরস্পরকে বলেছিল, উনি যদি আমার নিজের মা হতেন, ওরা যদি আমার নিজের বোন হতো। সে রাত্রে ঘুম আসেনি নীলিমার চোখে।
বহুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ার আতঙ্কে ভীত ত্রস্ত দুটির জীবনের কথা বারবার চোখের সামনে ভেসে উঠেছে। তারপর মধ্যরাত্রির নিস্তব্ধতাকে উপহাস করে অতিকায় জন্তুর মতো বিরাট একটি ট্রাক ছায়া ছায়া অন্ধকার ভেদ করে শব্দের হুঙ্কার তুলে এসে দাঁড়িয়েছে ওদের বাড়ির দরজায়। আর ট্রাক বোঝাই এক রাশ সৈন্যের কালো কালো প্রেত ছায়া অট্টহাস্যে বাতাস কাঁপিয়ে তুলেছে। সুরামত্ত মাতালের দল, শ্বেত সৈনিক আর নিগ্র সৈন্যের দল চিৎকার করে অর্থহীন গানের কলি আউড়ে হই হল্লা করে লাফিয়ে নেমেছে ট্রাক থেকে। হেডলাইটের ঝকমক আলোয় নীলিমা চিনতে পেরেছে ম্যালিওনেস্ক আর হিউজেস কাঁধ ধরাধরি করে টলতে টলতে এগিয়ে এসে ওদের বাড়ির কপাট দেখিয়ে দিয়েছে দলবলকে। আর সৈন্যের দল কপাটের ওপর লাথির পর লাথি মেরেছে। কপাট ভেঙে পড়েছে সে আঘাতে। ভয়ে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়ের মতো বারান্দায় এসে দাঁড়িয়েছে নীলিমা, নীলিমার মা, বাবা, বৌদি, দিদি, সবাই। পালাবার কথা, লুকোবার কথাও তখন ভুলে গেছে ওরা। যখন মনে হয়েছে পালানো উচিত, লুকোনো উচিত, তার আগেই মদের গন্ধে সারা ঘর ভরে গেছে। প্রেতের মতো অগন্তি ছায়া শরীর ওদের ঘিরে ফেলেছে তখন। বাবা আর দাদা ছুটে গেছে বাধা দেবার জন্যে। ওই দানব শরীরের কাছে ওরা আর কতটুকু? বন্দুকের বাঁটের একটা ঘা কে যেন বসিয়ে দিয়েছে দাদার মাথায়। অজ্ঞান হয়ে ছিটকে পড়েছে দাদা। নিস্তব্ধ রাতের বুকে হঠাৎ একটা পিস্তলের গুলির শব্দ। চিৎকার করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিশ্চুপ হয়ে গেছেন নীলিমার বাবা। ছোট ভাই শুভকান্ত কেঁদে উঠেছে সশব্দে। ভয় নীলিমার পা জড়িয়ে ধরেছে। তারপর ম্যালিওনেস্কা এগিয়ে এসেছে টলতে টলতে। নীলিমার চোখের সামনে একটা ক্ষুধার্ত পশুর মতো। থপ থপ করে এগিয়ে এসেছে হিউজেস। সে কি ভীষণ ভয়াল চোখ। বৌদির একটা কান্না চিৎকার স্তব্ধ হয়ে গেছে হঠাৎ। আর নীলিমা, কতক্ষণই বা ওর জ্ঞান ছিল? তবু যতক্ষণ জ্ঞান ছিল, নীলিমা শুধু মনে পড়ে একটার পর একটা প্রেতের ছায়া এগিয়ে এসে গ্রাস করেছে। একটা পুরো দিন অজ্ঞান হয়েছিল নীলিমা। জ্ঞান হয়ে দেখল ডাক্তার, পাড়াপড়শিদের অনেকে ভিড় করেছে। লজ্জায় চোখ বুজলে নীলিমা। কিন্তু কতদিন আর চোখ বুজে থাকা যায়? পিস্তলের গুলিতে বাবা মারা গেলেন, মা আত্মহত্যা করলেন, বৌদি অন্তঃসত্ত্বা ছিল, আঘাতের ফলে 1 মাস ধরে অসুখে ভুগে মারা গেল। বিধবা দিদি হঠাৎই হো হো করে হেসে উঠল একদিন। উনুন ধরাতে গিয়ে সারা গায়ে ছাই মাখতে শুরু করলে। তারপর কোন ফাঁকে কপাট খোলা পেয়ে কোথায় যে চলে গেল খোঁজ মিলল না। সুস্থ শরীরে শুধু বেঁচে রইল নীলিমা, সুধাকান্ত আর শুভকান্ত। চুপচাপ, উদাস, উদ্ভ্রান্ত। কারোর সঙ্গে একটা কথাও বলতো না সুধাকান্ত। 1 মিনিটের জন্যও বাইরে যেত না। শুধু অন্যমনস্কভাবে বসে থাকত সদা সর্বদা। তারপর মাস 2 মধ্যে নীলিমার বিয়ের ব্যবস্থা করল সুধা। আর বিয়ের পরদিনই খবর পাওয়া গেল একটা মিলিটারি ট্রাকে চাপা পড়ে সুধাকান্ত মারা গেছে। সে খবর শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল নীলিমা। কোনো কথা বলেনি। আনন্দের আবেগ বুনে বাসর কাটায়নি ও। পরপর এতগুলো মন ভাঙা দুর্ঘটনা, এত বড় একটা ঝড় সহ্য করে কেউ স্মৃতির সিঁদুরের রোমাঞ্চ অনুভব করতে পারে? বিষণ্ণ ব্যথার মধ্যেই সেদিনও নিজেকে সমর্পণ করেছিল মৃন্ময়ের কাছে। মন্ত্র পাঠের সময় মৃন্ময়ের হাতের মধ্যে ওর হাতখানা কেঁপে উঠেছিল বারবার। মৃন্ময় ভেবেছিল ভয়। ওর চোখের বেদনাশ্রু দেখে ভেবেছিল এ বুঝি শৈশবের স্মৃতিতে গড়া মায়ামুগ্ধ ঘর ছেড়ে অনির্দেশে পা দেবার ব্যথায় সজল। মৃন্ময় জানত না নীলিমার চোখের জল বয়েছিল একটি আকস্মিকতার অভিশাপকে স্মরণ করে। নীলিমার ভয় ভীরু হাত কেঁপেছিল গোপন আত্মগ্লানিতে, জীবনের লুকিয়ে রাখা একটি আত্মধিক্কারের অধ্যায়কে স্মরণ করে। তার পরের দিন রাত্রে সঠিক খবর এলো। নীলিমা যা আশঙ্কা করেছিল তাই ঘটে গেছে। মিলিটারি ট্রাক চাপা পড়ে মারা গেছে সুধাকান্ত। কে যেন বললে, আজকাল হামেশাই তো হচ্ছে, একটু দেখে শুনে না চললেই। কেউ গালাগালি দিলে মিলিটারির উদ্দেশ্যে, বিদেশি সৈনিকদের উদ্দেশ্যে। নীলিমার মন বললে অন্য কথা। দীর্ঘ কয়েকটি মাস প্রতি মুহূর্তে যে কারণে সশঙ্কিত থাকত নীলিমা। সামান্য শব্দে চমকে চমকে উঠত সে ভয়ে। 1 মিনিট সুধাকান্ত চোখের আড়াল হলে যে আশঙ্কায় বুক কেঁপে উঠত ওর,
তাই ঘটে গেল। নীলিমা বুঝতে পারলে কেন এই দীর্ঘদিন ধরে একটি অতিরিক্ত কথা না বলে লোকালয় থেকে মুখ লুকিয়ে ঘরের কোণে নিঃসঙ্গ নিশ্চুপ দিনগুলো কাটিয়ে এসেছে সুধাকান্ত। কেন কর্তব্য শেষ করার পর একটা সম্পূর্ণ দিনও বেঁচে থাকার স্বাদ জাগল না সুধাকান্তর। নিজেকে অত্যন্ত ভীরু, অত্যন্ত অপরাধী মনে হলো নীলিমার। যে লজ্জায়, যে গ্লানির অসহ্য জ্বালায় সকলেই পৃথিবী থেকে পালাবার পথ খুঁজল, সেই গ্লানি, সেই লজ্জা লুকিয়ে রেখে নতুন করে বাঁচবার একই দুঃসহ আশা তার। তবু সব ক্লেদ ধুয়ে মুছে গেল একদিন। মৃন্ময়ের আদরে সোহাগে মনে হলো আকাশে এখনো চাঁদ ওঠে, মেঘ এখনো রামধনু আঁকে নতুন নতুন। অতীতের নোংরা কপাট চিরতরে বন্ধ করে দিয়ে আবার জীবন শুরু করতে চাইল নীলিমা। কিন্তু যে পথেই হাঁটতে গেছে নীলিমা, একটা মস্ত বড় কিন্তু এসে পথ আগলে দাঁড়িয়েছে। মৃন্ময় সে আনন্দ উচ্ছ্বাস ভরা রঙিন পাখনা থেকে শিশিরের মতো তাকে ঝরে পড়তে হয়েছে এই নোংরা, না আলো না বাতাস, অন্ধগলির দুর্গন্ধময় ছোট্ট ঘরখানিতে। অভাব, দারিদ্র, রোগ, শোক, প্রতিটি মুহূর্ত মৃত্যুর পথ চেয়ে অপেক্ষা করা। দুঃসহ দুঃখে মৃন্ময়ের চোখে জল ঝরানো কষ্ট সহিষ্ণুতা, ক্লান্তিতে ভেঙে পড়া শরীর নিয়ে রাত জেগে জেগে মৃন্ময়ের বুকে হাত বুলিয়ে স্বস্তি দেওয়ার ব্যর্থ চেষ্টা। ব্যর্থই। ভোর হবার অনেক আগে, অন্ধকার ফিকে হবার আগেই আবার কাশির দমকে দমকে রক্ত উঠতে শুরু হলো। অসহ্য কষ্টে বুকে হাত চাপা দিয়ে বারবার কাশে মৃন্ময়, আর তারই পর পিকদানিতে ফিনকি দিয়ে কালো কালো রক্ত পড়ে। কিছুক্ষণ বসে ভাবলে নীলিমা, কি করবে ও, কি করা উচিত। তারপর ধীরে ধীরে পাশের ঘরে নিদ্রিত শানুকে ডেকে তুললে। ঠাকুরপো, ডাক্তারবাবুর কাছে যাও একবার, যেমন করে পারো হাতে পায়ে ধরে নিয়ে এসো একবার। দাদার মুখের দিকে কিছুক্ষণ স্তম্ভিত আশঙ্কায় তাকিয়ে দেখল শানু, তারপর ছুটে চলে গেল। বলে গেল, কিছু ভেবো না বৌদি, আমি এক্ষুনি ডেকে আনছি। মৃন্ময় শুধু বিষণ্ণ চোখে তাকালে নীলিমার দিকে, ইশারায় পাশে বসতে অনুরোধ জানালে। তারপর ধীরে ধীরে বললে, মিথ্যে চেষ্টা নীলিমা, আমি বুঝতে পারছি। নীলিমা কি যেন একটা বলতে গেল, মৃন্ময় বাধা দিল। বললে, শোনো, একটা কথা তোমাকে বলবো বলেও কোনোদিন বলতে পারিনি। একটা অপরাধ আমি স্বীকার করে যেতে চাই নীলিমা। জানি সে অপরাধ তুমি ক্ষমা করতে পারবে না কোনোদিন, তবু আমি তো শান্তি পাবো। নীলিমা বললে, চুপ করো লক্ষ্মীটি, তুমি চুপ করো। ডাক্তারবাবু এলেই তুমি সেরে উঠবে, আমি বলছি তুমি সেরে উঠবে। এর আগেও তো কতবার এমন হয়েছে, কেন ভয় পাচ্ছ তুমি? কথা বলো না, চুপ করে থাকো একটু। মৃন্ময় হাসলে। এর আগে তো কখনো মৃত্যুকে চোখের সামনে দেখতে পাইনি নীলিমা, বুঝতে পারিনি। এবার যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নীলিমা, বলতে দাও, একটা কথা আমাকে বলতে দাও। নীলিমা চুপ করে রইল, কোনো বাধা দিল না, কোনো কথা বললে না। এক দৃষ্টে শুধু তাকিয়ে রইল, আর ওর দু চোখ বেয়ে দর দর করে জল গড়িয়ে পড়ল নিঃশব্দে। তোমার ওপর আমি। লজ্জায়, আত্মগ্লানিতে সমস্ত মুখ যেন সাদা হয়ে গেল মৃন্ময়ের। বললে, আমি যে অপরাধ করেছি তার ক্ষমা নেই নীলিমা। আমি আমার অসুখ লুকিয়ে রেখে তোমাকে বিয়ে করেছিলাম। বিস্ময়ে চমকে উঠল নীলিমা, মৃন্ময়ের মুখের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকালো। হ্যাঁ নীলিমা, হঠাৎ একদিন কাস্তে কাস্তে কয়েক ফোঁটা রক্ত বেরোলো থুতুর সঙ্গে। ভয়ে শিউরে উঠলাম আমি। সমস্ত দিন, সমস্ত রাত মনে হলো আমি যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। মনকে বোঝাতে চাইলাম, হয়তো গলার ঘা, নয়তো দাঁতের গোড়া থেকে পড়েছে। তারপরের দিনও রক্ত পড়ল দুফোঁটা করে, ভোরের দিকে। খাওয়া দাওয়া ভালো করার চেষ্টা করলাম, কিন্তু ডাক্তার দেখাতে সাহস পেলাম না। সত্যি যদি এ রোগ হয়ে থাকে, ডাক্তার হয়তো সারাতে পারে, কিন্তু অত টাকা আমার কোথায়? আর সেরে যাবার পর কি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে ফিরে নেবে আমাকে? কিন্তু তার চেয়েও বড় দুঃখ কি ছিল জানো নীলিমা? নীলিমা শুনছিল ওর কথা এক মনে, হয়তো সব কথা ভালো করে বুঝতেও পারছিল না। হঠাৎ ভেঙে পড়ল মৃন্ময়ের বুকের ওপর। আগে বলনি কেন? বিয়ের পরে কেন বলনি তুমি আমাকে? তাহলে এত দেরি হতো না, হয়তো সেরে উঠতে তুমি। আমি তো ছিলাম, আমি তো তোমাকে ছেড়ে যেতাম না। কেন বলনি তুমি, কেন? মৃন্ময় হাসল। বললে বুঝবে না নীলিমা, তুমি বুঝতে পারবে না। দিনে দিনে ওজন কমে যাচ্ছে দেখলাম,
প্রতিদিন জ্বর হচ্ছে বুঝতে পারতাম, আর কেবল ভয় হতো। ভাবতাম এমনিভাবে জীবনে কোনো ভালোবাসা না পেয়ে, কোনো মেয়ের স্পর্শ না পেয়ে, অনুতাপ অনুভব না করে মৃত্যু হবার চেয়ে বড় ব্যর্থতা আর নেই। তাই অসুখ গোপন করে তোমাকে বিয়ে করলাম, আর বিয়ের পরও তোমার সঙ্গ পাবার জন্য তোমাকে হারাবার ভয়ে কোনোদিন বলতে সাহস পাইনি। আজ তোমাকে হারাবার ভয় নেই বলেই দূরে সরে থাকতে বলি, সেদিন পারতাম না। নীলিমার চোখের জলে জামা ভিজে গেল মৃন্ময়ের। কান্না চাপা গলায় নীলিমা বললে, ছি ছি, এমনি করে নিজের সর্বনাশ করে ভেতরে ভেতরে এমনি করে রোগ বাড়িয়েছ তুমি। মৃন্ময় হাসল, ব্যথাহত হাসি। সেদিন রোগকে ভয় ছিল না আমার, মৃত্যুকে ভয় ছিল না। শুধু মনে হয়েছিল মৃত্যু যখন আসছে জীবনকে ভোগ করে নি। মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায় নীলিমা। কথাটা আবার নতুন করে মনে পড়ল নীলিমার। মৃন্ময় আবার কিছুটা সুস্থ হলো। ডাক্তার মত দিল হয়তো এই যাত্রাটা কোনো রকমে কেটে যাবে। খরচ করে ভালোভাবে চিকিৎসা করলে এখনো হয়তো বাঁচানো যেতে পারে মৃন্ময়কে। কিন্তু নীলিমার কানে এসব কথা পৌঁছল না। জানলার ধারে বসে বাইরের ছোট্ট এক ফালি আকাশের দিকে তাকিয়ে নীলিমা শুধু ভাবলে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায়। মিথ্যে নয় তাহলে? অপরাধ স্খালনের মিথ্যা ভনিতা নয়? আব্রাহাম ম্যালিওনেস্কা আর স্টিফেন হিউজেস, দুজনের কথা মনে পড়ল নীলিমার। মনে পড়ল সে চিঠির কথা। বহুদিন আগে হঠাৎ বেড়াতে বেড়াতে গিয়ে হাজির হয়েছিল নীলিমা ওদের সেই পুরনো ফ্ল্যাটে। নতুন বাসিন্দাদের বলেছিল, ঘুরে ঘুরে বাড়িটা একবার দেখব, এখানে আমরা ছিলাম কিনা এক সময়। গৃহকর্ত্রী তখন আদর আপ্যায়ন করে বসিয়েছিলেন ওকে। এনে দিয়েছিলেন একখানি চিঠি। এ চিঠি কি আপনাদের? অনেক দিন থেকে পড়ে আছে, বুঝতে পারিনি বলে খুলেছিলাম, কিছু মনে করবেন না। চিঠিটা নিয়ে চলে এসেছিল নীলিমা। দাদার চিঠি, সুধাকান্তর নাম ঠিকানার ঘরে। কিন্তু কে লিখেছে এ চিঠি? উল্টে পাল্টে দেখেছিল ও। যুদ্ধ ফ্রন্টের অগুন্তি সেন্সারের ছাপ, নম্বর, তার ওপর এখানকার ডাকঘরের শিলমোহর। চিঠিটা পড়েছিল নীলিমা। নাম সই ছিল না, কিন্তু নীলিমা বুঝতে পেরেছিল এ চিঠি সেই দুটো অসুরের কোনো একজনের লেখা। ক্ষমা চেয়েছিল সে সুধাকান্তর কাছে। লিখেছিল, বন্ধু, তুমি জানো না, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে বাধ্য হলে মানুষ কতখানি অমানুষ হয়ে যায়। আমাকে তোমরা হয়তো শয়তান ভাবো, কিন্তু আসল শয়তানই যুদ্ধ। নিজেদের মনুষ্যত্ব আমরা এই ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছি, তাই আমরাও এক একটি খুদে শয়তান হয়ে দাঁড়িয়েছি এই বিরাট শয়তানটার দাপটে। তোমার কাছে ক্ষমা চাইছি। সে রাত্রে প্রকৃতিস্থ হওয়ার পর আর এই ওয়ার ফ্রন্টেও কতবার ইচ্ছে হয়েছে সুইসাইড করে আমার অপরাধের গ্লানি মুছে ফেলি, কিন্তু পারিনি। আমি ভীতু, কাপুরুষ। জীবনকে আমি বড় বেশি করে ভালোবাসি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এ জীবনকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে হয়। তুমি আমাকে ক্ষমা করো। তোমার মায়ের আশীর্বাদ, তোমার সেই বিধবা দিদির প্রার্থনা যদি এতদিনই অভিশাপে পরিণত হয়ে না থাকে, তাহলে হয়তো সত্যি দেশে ফিরে যেতে পারবো আমি জীবন নিয়ে। আজ রাত্রেই আমাদের জাহাজ ছাড়বে, দেশে ফিরে যাব আমরা। আত্মহত্যা করার সাহস পাইনি আমি সত্যি, কিন্তু দেশে ফিরে গিয়ে কোনোদিন এই বড় শয়তানটাকে জাগতে দেব না আমি। ভেবে দেখো, হয়তো চেষ্টা করলে আমাকে ক্ষমা করতে পারবে তুমি, হয়তো পারবে না, কিন্তু যুদ্ধকে কোনোদিন ক্ষমা করো না ভাই। এ চিঠি পড়ে সেদিন ক্রোধে আক্রোশে সারা শরীরে জ্বালা অনুভব করেছিল নীলিমা। দাঁতের দাঁত চেপে এমনভাবে চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল, যেন সেই পৈশাচিক মানুষ দুটোর শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে সে। অদ্ভুত এক আনন্দে, অসহ্য এক দুঃখে সারা রাত্রি তার চোখে ঘুম আসেনি সেদিন। তারপর দিনে দিনে সব বেদনা, সব আক্রোশ স্তেমিত হয়ে গিয়েছিল। মন বলেছিল, আমরাও এক একটি ক্ষুদ্র শয়তান হয়ে দাঁড়িয়েছি এই বিরাট শয়তানটার দাপটে। মনে পড়েছিল, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায় নীলিমা। মৃন্ময়ের পায়ের কাছে বসে দেয়ালে ঠেস দিয়ে এক মনে ভাবছিল নীলিমা। মনে পড়ছিল। এমন সময় হঠাৎ রুনি এসে দাঁড়ালো তার সামনে। চুপচাপ, চোখে চোখ পড়তেই কি যেন বলতে গিয়ে লজ্জায় চুপ করে গেল। তারপর অনেক চেষ্টা করেই যেন বললে, মা, অভিদার বড়দা এসেছেন, বড় ডাক্তার নিয়ে এসেছেন।
চমকে ধরমর করে উঠে পড়ল নীলিমা। দেখল অভিজিতের দাদা আর বৃদ্ধ কব্জ দেহ, একটি দীর্ঘ শরীরের সৌম্য বিস্তৃত একজোড়া চোখ, মুখে বার্ধক্যের হাসি। নীলিমার মাথায় হাত দিয়ে বৃদ্ধ বললেন, ভয় কি মা, সব সেরে যাবে। তারপর মৃন্ময়কে ভালো করে পরীক্ষা করে বললেন, একে হাসপাতালে নিয়ে যেতে হবে মা, এখানে তো হবে না। নীলিমা কেঁদে ওঠে, না না, হাসপাতালে না। বৃদ্ধ হাসেন ধীরে ধীরে, এ এক যুদ্ধ মা, এর নাম জীবন যুদ্ধ। মৃত্যুর সঙ্গে লড়তে হলেও তো অনেক সৈন্য সামন্ত গোলা বারুদ দরকার হয়, একা একা এখানে পারবে কেন? কিন্তু কিন্তু অত টাকা তো আমার নেই। না না, হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কাছ থেকে নিয়ে যেতে পাবেন না। বৃদ্ধ ডাক্তার আবার নীলিমার মাথায় হাত রাখেন। তুমিই বরং ওর কাছে চলো না মা, তুমিও আমাদের একজন হও না। আমরা সবাই তোমার স্বামীর জন্য যুদ্ধ করব, আর তুমিও শুধু তোমার স্বামীর জন্যে নয়, সকলের জন্য যুদ্ধ করবে। সেবা দিয়ে, সাহস দিয়ে আরও অনেককে সারিয়ে তুলবে তুমি। উৎসাহে, আনন্দে, খুশিতে উজ্জ্বল হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায় নীলিমা। পারবো পারবো আমি যে কিছু জানি না। সস্মিত হাসিতে মুখ ভরে যায় বৃদ্ধের। বলেন, যে একা একা এত বড় যুদ্ধ চালিয়ে এলো, সকলের সঙ্গে এক হয়ে সে লড়তে পারবে না? পারবে মা, পারবে। নীলিমা তার পা ছুঁয়ে প্রণাম করলে। এরপর ওর মন বললে, যুদ্ধকে আমি ভয় পাই না, যুদ্ধ চাই, আমিও যুদ্ধ চাই। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা আমার গল্প শুনছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।